হ্যালো বন্ধুরা, দ্য অ্যাটাইপিক্যাল ফ্যামিলির এপিসোড 4 এক্সপ্লেন করব। এই ড্রামার বাকি ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, দেখে নিও। আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। গল্পের শুরুতেই দেখছি গিজো অবাক হয়ে গেছে, ও কি করে এই মোমেন্টটায় ফিরে এলো। তাই জন্য দাহাইয়ের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। দাহাই ভেবেছিল ফুলটা ওর জন্য এনেছে, তারপরে চোখ বন্ধ করেও প্রেজেন্ট মোমেন্টে আবারও ফিরে আসে। ও বুঝতে পারে না এটা কিভাবে সম্ভব, ফিউচারে কি করে গেল। পেছন থেকে তখন ওর বাবা ডাকে, বলে আমি দেখলাম তুমি এক্ষুনি ডিসঅ্যাপিয়ার হয়ে গেছিলে, তোমার পাওয়ারটা কি আবার ফিরে এসেছে? বেশ চলো আমাদের রুমে চলো। ওদের যেখানে লাইব্রেরি ছিল সেখানে একটা সিক্রেট দরজা ছিল, ওই দরজাটা একটা হুক টেপার পরই খুলে যায়। আর সেখানে ইগোর বাবা বলে এটা একটা ডিজিটাল দরজা, আর আমি তোমার প্রবলেমটা খুঁজে বের করছি। এরপর উনি ট্যাপ থেকে খুঁজে বের করে বলে যে এই পাওয়ারটা অনেক আগেই রয়েছে, যারা মানুষদের বিশেষত বাঁচাতে চায় তাদের প্রতি এই পাওয়ারটা বেশি উপকারে কাজে আসে, মানে তারা এখানে ছুতে পারে। একবার তোমার এক দাদুর এরকম পাওয়ার ছিল যে নাক দিয়ে আগুন বেরোতো, সে সুপার হিরোর মতন অনেক মানুষদেরকে বাঁচিয়েছিল। আর তারপরে এটা কিন্তু কন্ট্রোলেবল অনেক সময় নাও থাকতে পারে। এভাবে সে তার যে পছন্দের মহিলা ছিল তাকে অনেক রূপ বদলানোর চেষ্টা করে যাতে সে তাকে পছন্দ করে। আর বুঝতে পারছো তো আমি তোমাকে কি বলতে চাইছি? অ্যাকচুয়ালি দাহাই হচ্ছে তোমার জন্য সেই মেয়েটি। তো চলো। গিজো এরপর কিছু বলতে পারে না, কারণ ও তখনও কনফিউজড হয়ে রয়েছে। এরপর বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে আসার পর ওই সেম কথা ভাবছিল যে ও সেদিন ভয় পেয়ে ছুটতে ছুটতে আসে, আর সিঁড়ি দিয়ে ওঠার পরও বলছিল যে ও নাকি ভূত দেখেছে, আর তারপরেই অজ্ঞান হয়ে যায়। এখানেও অজ্ঞান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাকির বাড়ি লোকেরাও চলে আসে। ওর বোন বলে এ তো ওই ঘরে লুকিয়ে লুকিয়ে দেখছিল, কে জানে চুরি টুরি করতে গেছিল কিনা। তখন ওর বাবার মেসেউম বলে যে তুই বাজে কথা বলিস না, তুই ওই ট্রেজার রুমেই বা কি করতে গেছিলিস। এরপর ধরাধরি করে দাহাইকে রুমে শোয়ানো হয়। ইনা মনে মনে বলে মেয়েটা পালিয়ে গেলেই ভালো করতো। মিস হিউম বলে যে এ কি বলছে কি। এর বোন তখন এসে ডংহি বলে যে একে আমার ঠিক সুবিধার লাগছে না, তোমরা একে বেশি বিশ্বাস করো না, এ জাস্ট ঘুমিয়ে গেছে, তোমাকে ঘুমের ওষুধ মেশাতো এখন নিজেই ঘুমিয়ে গেছে। গিজো এই ব্যাপারটা সত্যিটা জানতে চায়, কিন্তু মিস হিউম নিজের মেয়ে ডংহির কথা বিশ্বাসই করতে চায় না। গিজোর কাছে এই ব্যাপারটা এখনো অদ্ভুত রয়েছে, যখন ওকে বলেছিল যে আমি অজ্ঞান হয়ে যাচ্ছি। এদিকে সেদিন রাত্রিরে মিস হিউম স্বপ্নে দাহাইকে দেখতে পায়, দেখে যে দাহাইকে একটা সনা সেন্টার থেকে অজ্ঞান অবস্থায় অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। ওর মা এই স্বপ্নটা দেখার পর ভয়ে ঘুম থেকে উঠে সবটা নিজের হাজবেন্ডকে বলে যে মেয়েটা কিভাবে মরে যেতে পারে। পরের দিন সকালে দাহাই ঘুম ভেঙে ভাবে যে এসব আমার সাথে কি হচ্ছে, আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। ঠিক তখনই ওর সামনে গিজো চলে আসে, দরজা খুলে চুপি চুপি বাড়ি থেকে পালাবার প্ল্যান করে। তারপর ডঙ্গি ওর সামনে চলে আসে। ডঙ্গি বলে তোমার ভয় নেই, তুমি মারা যাওনি। আরেকটা জিনিস আমি তোমাকে বলি, কালকে তুমি ওই রুমে গেছিলে তাই না? আমি সব জানি, তুমি কি আমাকে দেখেছো নাকি আমার পাওয়ার ইউজ করতে? তারপর ওইখানে ওর পায়ের দিকে তাকায়, তারপর বলে চলো এর পরের বার থেকে আমরা দুজনেই একসাথে এটা করব। এটার পর দাহাই খুব ভয় পেয়ে যায়, ও ভাবে এরা সবাই বড্ড অদ্ভুত ধরনের। তারপর গিজো সামনে চলে আসে, তখন আয়নায় দেখে যে হ্যাঁ এইবারে গিজোর প্রতিচ্ছবি আয়নায় দেখা যাচ্ছে। তখন ওকে সবটা বলে। তো এদিকে ইনা স্কুল চলে যাচ্ছিল, ইনা ব্রেকফাস্ট না করে যাওয়ার জন্য দাহাই ওকে ব্রেকফাস্ট বানাতে থাকে। ঠিক ওই মুহূর্তে মিসিউম ঘুম থেকে উঠে আসে। মিসিউম ঘুম থেকে উঠে সেই নিজের স্বপ্নের বিবরণ এখানে দাহাইকে বলে তুমি কি কোনো স্টিম বাথ সেন্টারে যাও বা গেছিলে? কারণ সনা বা স্টিম বাথ সেন্টারে আমি তোমাকে দেখেছি, তুমি অজ্ঞান হয়ে যাবে, তোমাকে অ্যাম্বুলেন্সে তোলা হবে। দাহাই বলে এসব আপনি কি ভুল বলছেন, ওটা আপনার মনের ভুল। কথাটা শোনার পর ইনা ওখান থেকে চলে যাচ্ছিল ব্রেকফাস্ট না খেয়ে। তো ছুটতে ছুটতে দাহাই এসে ওকে একটা কলা দেয় আর বলে এটা অ্যাটলিস্ট খেয়ে নিও, আর সরি। তখনই ইনা বলে আমি তোমাকে বলেছিলাম কিন্তু এখান থেকে চলে যাও, এদের সকল সুপার পাওয়ার তোমাকে মেরে ফেলবে। দাহাই এরপর নিজের রুমে ঢুকে পড়ে। ওখান থেকে ভাবে যে এই মুহূর্তে আমাকে এখন যেতে হবে, আমার মাথায় কিছু কাজ করছে না। তাই ও এই মুহূর্তে নিজের ওই সনা বা স্টিম্বার সেন্টারে চলে যায়। এদিকে ও ট্যাক্সি করে যাওয়ার পরপরই গিজো ওর পেছন পেছন ওকে ফলো করতে থাকে। ও যখনই স্টিম্বার সেন্টারের ভেতর ঢুকে যায়, গিজো গাড়ির বাইরে থেকে সবটাই ফলো করতে থাকে। ভেতরে ঢোকার পর ও ওর মাকে বলতে থাকে আমি এই কাজটা করতে চাই না, এদের ফ্যামিলি সত্যি একটা কোনো সুপার পাওয়ার আছে, এরা আমাকে টার্গেট
করছে, কেন বিয়েটা রেজিস্ট্রেশন করতেই হবে। ওর মা ওকে প্রেশার ক্রিয়েট করে। এরপর ওকে মনে করিয়ে দেয় যে ওর বাবা যখন মারা যায় তখন অনেক ধার দেনা রেখে গেছিল, সেই টাকার দেনা ওকে শোধ করতে হবে, সেই ঋণের বোঝা ওর মাথাতে রয়েছে, ও তো জাস্ট ওকে হেল্প করছে। অ্যাকচুয়ালি এই মহিলাটি এখানে দাহাইয়ের সত্যিকারের মা ছিল না, পাতানো মা। তো এখানে দাহাইকে উনি ইউজ করতো টাকা রোজগারের জন্য। দাহাইয়ের জীবনের পর থেকে উনি একটা অংশ তৈরি হয়ে গেছিল, তাই দাহাই এটা মনে মনে ওনাকে মা বলতে থাকে যে আমি এটা কিভাবে করবো। ওর মা বলে তোকে এটা করতেই হবে, তুই আমার গল্পের মেন হিরোইন, তুই জানিস তোকে কি করতে হবে, তোর সিগনেচার সাইন কি। এদিকে ওই সনা সেন্টারে ওখানে গিজা চলে আসে। ওটা দেখার পরই ওখানে দাহাইয়ের আঙ্কেল ওকে বের করে দেয়, বলে তুমি এখান থেকে যাও, তুমি ড্রেস পরে এসো আগে। এরপর নিজের ড্রেস পরে প্রিপেয়ার হতে থাকে। দাহাই তখন মনে মনে ভাবে যে মিস হিউম ওকে আবারও বারণ করছে এই স্টিম বাথ সেন্টার থেকে চলে যেতে। তখন ওর মা বলে যে ওঠো ওঠো, অনেক ন্যাকামো হলো, তোমার আসলে কিছুই লাগে টাগেনি। দাহাই বলে কেন জানি না, আমার মনে হচ্ছে আমাকে আবার অ্যাম্বুলেন্সে করে যেতে হবে, ওনার কথাই সত্যি হবে। এদিকে ওদের আঙ্কেল বারবার করে দাহাইকে ফোন করে সাবধান করতে থাকে, কারণ গিজো এসে গেছে, কিন্তু ওরা কেউই ফোন রিসিভ করে না। এরপর গিজো ছটপট করতে থাকে, আর ওর আঙ্কেলও ফোন করার চেষ্টা করে যায়, কিন্তু কেউই ফোন রিসিভ করে না। ওর মা এদিকে ওই স্টিম বাস সেন্টারে ওকে বলতে থাকে যে তোকে তোর সিগনেচার মুভটা করতেই হবে, ম্যারেজ রেজিস্ট্রি করতে হবে, তাহলেই সবকিছু তুই ওদের গার্জেন হয়ে যাবি আর সম্পত্তির মালিকও। ঠিক সেই মুহূর্তে মা শব্দটা এখানে গিজো শুনে নেয়। গিজো বলে তুমি যে বলেছিলে তোমার কোনো ফ্যামিলি নেই। ঠিক তখনই মহিলাটি এগিয়ে আসে আর ওর আঙ্কেলকে চোখের ইশারা করে দেয়। ওর আঙ্কেল তখন ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয়, আর ফায়ার অ্যালার্ম শোনার সঙ্গে সঙ্গে দাহাইয়ের আবারও শরীর খারাপ করতে শুরু করে যায়। দাহাই ওখানে মাটিতে বসে পড়ে, আরো ভয়ে হাত পা কাঁপতে থাকে। আর সেই মুহূর্তে ওর মা ওখান থেকে চলে যায়। গিজো ওকে উদ্ধার করতে আসে আর ওকে তুলে ধরে। তারপরে দুজনেই পা পিছলে হঠাৎ করে পড়ে যায়, আর এরপর অ্যাম্বুলেন্স ডাকা হয়, কারণ দুজনেরই হালকা চোট লেগেছিল। আর যে স্বপ্নটা মিস হিউম দেখেছিল সেরকম স্বপ্নটা এরকম এক প্রকারের সত্যিই হয়ে যায়। এরপর ওর মা এসে সবটা বলতে থাকে যে তোমাকে আমার সাথে হাসপাতালে যেতে হবে। ওর গার্জেন পেপারে এখানে গিজোকে সই করতে বলে, গিজো সই করতে চায় না। তারপর বলে যে ও যেটা বলেছে সত্যি, আমি ওর আসল মা নই। অনেক বছর আগে হাই স্কুলের একটা আগুনে পোড়ার ঘটনাতে ওকে আমি পাই, ওর চিকিৎসা করার মতনও অবস্থা ছিল না, ও একদম একা ছিল। ঠিক সেই মুহূর্ত থেকে ওকে আমি দেখভাল করার সিদ্ধান্ত নিই। আমি ওখানে আসি, আমি ওকে ট্রিটমেন্ট করাই, আর তারপর থেকেই ও আমার সঙ্গী হয়ে রয়েছে। ও আমার সত্যিকারের মেয়ে নয়, ওকে আমি পাতিয়েছিলাম। তো আমি যেটা বলছি সত্যি বলছি। তখন এখানে গিজো জিজ্ঞেস করে কোন অ্যাক্সিডেন্টের কথা বলছেন। তখন ওর পাতানো মা বলে তুমি এই কথাটা ওকেই জিজ্ঞেস করে নিও, এত কথা আমি বলতে পারবো না, এটা খুব টাচেবল একটা স্টোরি, ওই ব্যাপারে কারোর সাথে বেশি কিছু আলোচনা করতে থাকে না। তো দেখা যাক আমার একা মেয়েটা জীবনে কোনো সঙ্গী পায় কিনা। এটা বলে গিজোকে একটা ইমোশনাল অ্যাটাক করে দেয়। এরপরে ও এখানে এসে দাহাইকে সাবধান করে দেয়, বলে যে তোমাকে তোমার মুভ এবার তাড়াতাড়ি করতে হবে। মিস হিউম এদিকে চিন্তা করতে থাকে। ও নিজের ছেলের মুখে যখন শোনে যে সেরকম সিরিয়াস কিছু নয়, তারপর একটু আশ্বস্ত হয়। এরপর দাহাই বেডে একা বসেছিল, ওকে ইমার্জেন্সি রুম থেকে ছেড়ে দেওয়া হবে। ওর গার্জেনের পেপার সেখানে দেখি গিজো সাইন করে দেয়, আর দাহাই বলে উনি চলে গেছে, ওনার স্টিম বাতে ওনাকে প্রয়োজন ছিল। এরপর বাড়ি ফেরার সময় দাহাই জিজ্ঞেস করে তুমি কি আমাকে ফলো করছিলে। গিজো বলে যে না, আমি তোমাকে অ্যাকচুয়ালি ফলো করিনি, আমার একটু অদ্ভুত লাগছিল, কারণ আমি আমার মায়ের কথা শুনে একটু ভয়ও পেয়েছিলাম, কারণ আমার মা যে স্বপ্নটা দেখে সেটা ফিউচারে অ্যাকচুয়ালি হয়। তো আমি যখন দেখলাম তুমি ভাবে বাড়ি থেকে চলে এলে, তখন বুঝতে পারলাম কিছু একটা গন্ডগোল হচ্ছে। একটা জিনিস ভেবে দেখো, আমি কিন্তু তোমাকে ভবিষ্যৎ থেকে কে প্রোটেক্ট করি, আর আমার এই যে হ্যাপি মোমেন্টে ফিরে যাওয়ার বিষয়টা তুমি জানেছো, সেটা কিন্তু সত্যিকারের। এটা শুনে দাহাই অবাক হয়ে যায়, বলে তুমি ভেবে দেখো আমি সেই সময় হঠাৎ হঠাৎ করে উধাও হয়ে যেতাম। এগুলো সব শোনার পর মিস হিউম রেগে যায়। মিস হিউম বলে এখনই কি দরকার ছিল দাহাইকে সবটা বলার। এদিকে ও মনে মনে বলে যে যবে থেকে তোর ওরকম প্রবলেমটা হয়েছিল, তোর ওয়াইফ সিওয়ান মারা গেছিল, তবে থেকে আমি স্বপ্ন দেখাই ছেড়ে দিয়েছিলাম। আর মিস হিউম আরো বলে যে তুই যেহেতু সবসময় ওই স্বপ্ন ভবিষ্যৎ দেখতে পেতাম বলে আমাকে দায়ী করতিস, তুই দায়ী করতিস যে কেন আমি শিয়নকে রক্ষা করতে পারিনি, তুই নিজে ফ্রাস্ট্রেটেড ছিলিস। আমি জানি না, আমি সবসময় আমার শেয়ার মার্কেটে লটারির টিকিট নাম্বার এগুলো দেখতে পেতাম বলে তার জন্য অনেক হেল্প করতো। একটা জিনিস আমরা ভুলে যাই, সেটা হচ্ছে আমরা ভবিষ্যৎ বা অতীত কোনোটাই বদলাতে পারবো না। অতীতে তোকে যে কথাগুলো বলেছিলাম তোর সেগুলো নিশ্চয়ই গিজো মনে রয়েছে। গিজো ওই কথাগুলো ভাবতে থাকে যে হ্যাঁ, অতীতে মা ওকে এইগুলোই বলেছিল। তারপরে এটাও জানতে পারে যে ওর ওয়াইফ সিয়ন প্রেগনেন্ট ছিল, সেটা অন্য কারোর বাচ্চা, ওর ওয়াইফ হয়তো ওকে ছেড়েও দিত।
এগুলো সবটা শোনার পর গিজোর মন ভেঙে যায়, আরো হাউমাউ করে কাঁদতে থাকে। এরপর বলে মিস ইউম যে আমি 7 বছর ধরে কোনো স্বপ্ন সেরকম ভাবে দেখিনি, তো আমি আবারও স্বপ্ন দেখতে শুরু করেছি, এখনই সব ভেস্তে দিস না। গিজো শুধু বলে যায় যে তুমি বেশি স্বার্থপর হয়েও না। এরপর ডংহিকে দেখি ও আবারও দাহাইয়ের পথের মাঝে এসে ওকে বলে যে তোমার সবকিছু কনফিউজিং লাগছে তাই না, তুমি কি এখনো আমাদের সাথে থাকতে চাও? দাহাই বলে হ্যাঁ, আমার তো বেশ ভালোই লাগছে। তখন ডংহি বলে বেশ দেখাই যাক তুমি কত দূর সার্ভাইভ করতে পারো। এরপরেও নিজের রুমে ভেতরে ঢুকে যায়। দাহাই ভাবে যে ওকে ওর কাজটা তাড়াতাড়ি সারতে হবে, তাই জন্য ও একটা কাগজ লেখে। কাগজের মধ্যে লিখতে থাকে যে কার কি কি সুপার পাওয়ার আছে আর সেই সুপার পাওয়ারগুলো কি কি কারণে কাজ করে না। ডংহি মোটা হয়ে যাচ্ছে বলে, মিস ইউমের ঘুম হয় না বলে, আর এখানে গিজো ডিপ্রেশনে ভুগছে বলে, আর এখানে ইনার তো কোনো পাওয়ারই নেই, ইনার পাওয়ার নেই বলে সেটাও চিন্তিত। তারপরে সে আমরা ইনাকে দেখি স্কুলে ওই মেয়েটি ওর সাথে গল্প করতে থাকে, বলে তুমি আমাদের নাচের গ্রুপে জয়েন করো। যেহেতু ইনা কারোর সাথে মেলামেশা করতে পারতো না, তাই জন্য কানে হেডফোন লাগিয়ে ও নিজের মতন গান শুনছিল আর ওই মেয়েটার ডান্স দেখছিল। ঠিক সেই মুহূর্তে ও যে ছেলেটাকে পছন্দ করতো সেই ছেলেটা ওই স্থানে চলে আসে। এখানেও হেডফোনে গান শোনাকালীন বেশ এনজয় করছিল। মেয়েটা আয়না থেকে সবই দেখতে পাচ্ছিল। মেয়েটা দেখতে পায় যে ওই ছেলেটা ওর সাথে ইনার সাথে বসে গান শুনছে। এটা দেখে ওই মেয়েটা অল্প অল্প জেলাস ফিল করে, কারণ ওই মেয়েটা ওই ছেলেটাকে আগে থেকেই পছন্দ করতো। ইনা ওর সাথে কথা বলতে অস্বস্তি ফিল করতো। তারপর এই ছেলেটা যে গানটাই ইনা শুনছিল সেই গানটাই ওদের ডান্স করার জন্য চুজ করে। এটা তো ওই মেয়েটা প্রচুর জেলাস ফিল করে। ইনারও ইচ্ছা করে বন্ধুদের সাথে একসাথে স্কুল ছুটির পর যেতে, কিন্তু কখনোই যেতে পারে না। এরপর কনভেনিয়েন্স স্টোরে যখন ও কিছু খাবার কিনছিল তখন ওই মেয়েটির কাছে চলে আসে, বলে চলো আমরা দুজনে স্পাইসি কিছু একসাথে খাই। তারপর দুজনে মিলে একসাথে নুডলস নিয়ে খেতে বসে যায়। দুজনে যখন নুডলস খাচ্ছিল তখন ওই মেয়েটা জিজ্ঞেস করে যে তুমি আমাকে বলবে তুমি ছেলেটির ব্যাপারে কি ফিল করো, কারণ ওকে আমি আগে থেকেই পছন্দ করি। যেহেতু ইনার চশমাটা পড়েছিল না, তাই জন্য ওই মেয়েটির মনের কথা বুঝে যায়। আর ও ছেলেটিকে জোর গলায় বলে যে ওকে আমি ফালতু ছেলে মনে করি। এই কথাটা ছেলেটা শুনে রাগে চলে যায়। পরের সিনে দেখি ডংহি খুব তারা সে জিম করতে থাকে। কাং ওর পেছনে লাগার চেষ্টা করে কিন্তু পারে না। কাং বলে তুমি তো দেখছি ডক্টর জিহানকে খুব সিরিয়াস ভাবে নিয়ে নিয়েছো। ডংহি বলে তুমি যা খুশি তাই বলতে পারো, আমি আমার জায়গা থেকে সরবো না। কাং বলে যে তুমি এত বাজে হতে পারো কি করে। তখন কাংকে ডংহি বলে যে আমি জানি মেয়েরাই মেয়েদের শত্রু, তুমি নিজের চরকায় তেল লাগাও আমাকে নিয়ে না ভেবে। তো কাং বুঝতে পারে যে এই মেয়েকে হারানো অত সহজ না। এরপর ডংহি খুব জোরে জিম করে, কারণ ও চায় ও আবারও ওড়ার ক্ষমতা ফিরে পেতে। বাড়ি ফেরে প্রচুর খাবার নিয়ে আর আয়নায় দেখে মনে মনে ভাবে কাং ওকে বলেছিল মোটা, তুমি কখনোই পারবে না। তারপরের সিনে দেখি মিস ইউম লুকিয়ে লুকিয়ে কিছু একটা দেখছে আর বিড়বিড় করছে। ডংহি বাড়ি ফিরে মাকে জিজ্ঞেস করে তুমি কি করছো। মিস ইউম বলে কে জানে মেয়েটা আবার পালিয়ে গেল কি না। এরপর ডংহি দাহাই রুমে গিয়ে নক করে। দাহাই বলে আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটা কাজে ব্যস্ত আছি, ডাক্তার আমায় রেস্ট করতে বলেছে। এরপর মিস ইউ মনে মনে বলে এই মেয়েটা কিছু একটা ব্যাপার আছে, আমাদের পাওয়ার জানার পর নয় কেউ ভয়ে পালিয়ে যায় আর নয় তার মিস ইউজ করে। এদিকে দাহাই গিজোর কথা ভাবছে। গিজোর কথাগুলো ভেবে ও ম্যারেজ রেজিস্ট্রি পেপারটা তাড়াতাড়ি রেডি করছে। গিজো ভাবে যে এই মুহূর্তে আমার জীবনে দাহাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তাই ও মদ খাওয়া ছেড়ে দেয়, সমস্ত মদগুলো বেসিনের মধ্যে ফেলে দেয়। এরপর চোখ বন্ধ করে গিজা আবারও পাওয়ারটা লাগাবার চেষ্টা করে, কারণ ও এর আগে অতীতে তো গেছে কিন্তু ভবিষ্যতে কোনোদিন আসেনি। এবার ওই স্টিম বাথ সেন্টারেও আবারও চলে আসে। ও চেষ্টা করে যে দাহাই ওভাবে পড়ে চোট পেয়েছিল সেখান থেকে ওকে রক্ষা করতে। স্টিম বাথ সেন্টারে দাহাই যেখানে যেখানে যাচ্ছিল সেভাবে যেতে যেতে ও একটা মেয়েদের রুমে ঢুকে পড়ে, যেখানে মেয়েরা জামা কাপড় চেঞ্জ করছিল। এটাতে ও লজ্জা পেয়ে যায় আর ওর শরীর কান মুখ গরম হয়ে যায়, তাই জন্য বাথরুমে গিয়েও স্নান করতে লাগে জামা কাপড় পরা অবস্থাতেই। তারপরে আবার চোখ বন্ধ করে আর তখন ওই সিঁড়িতে চলে আসে, যেদিন দাহাই ওই ঘুমের ওষুধটা খেয়ে টলতে টলতে ফিরছিল আর ওকে গিজো বাঁচিয়ে নিয়েছিল পড়া থেকে। আর আয়নায় সেদিন ওর প্রতিচ্ছবি পড়ছিল না। এটা দেখেই দাহাই প্রচন্ড ভয় পেয়ে যায়, ওকে ভূত ভূত বলে চিৎকার করতে থাকে। এই ব্যাপারটা গিজো সেদিন প্রথম লক্ষ্য করে। যখন ভবিষ্যতে যায় তখন ওর প্রতিচ্ছবি আয়নায় পড়ে না। এর পরের সিনেই দাহাই ওর রুমে চলে আসে ওকে রেজিস্ট্রি পেপারটা দিতে। দাহাই বলে যে আমি এই ম্যারেজ রেজিস্ট্রি পেপারটা এনেছি, এটা তুমি আমাকে ভবিষ্যতে দেবে। গিজো এটা শুনে অবাক হয়ে যায়, বলে আমি এরকম কাজ কখনোই করতে পারি না। তো দাহাই বলে হ্যাঁ, এটা তুমি একটা প্রেজেন্ট হিসাবে আমাকে দিয়েছো, আমি জানি এটা বিশ্বাস করতে হয়তো অসুবিধা হবে, তবে আমার সাথে একটা ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে একটা হাই স্কুলের আগুন লাগার ঘটনা। যবে থেকে ওই আগুন লাগার ঘটনাটা ঘটেছে তবে থেকে এটা হয়েছে।
এবার ফ্ল্যাশব্যাকে দেখি দাহাইয়ের মা এই ঘটনাটা বলেছিল যে গিজো ফায়ার ফাইটার হিসেবে কাজ করেছিল, ওর একজন সঙ্গী মারা গেছিল আর তাই জন্যই ওর ডিপ্রেশন মেনলি। তো এই কথাটাকে সুযোগটাকে কাজে লাগায়। দাহাইয়ের সাথে ওই আগুনের ইনসিডেন্ট ঘটেছিল, ওর মা বলে তুই নিজের এই প্ল্যানটাকে কাজে লাগা। তাই জন্য ইমোশনালি ও গিজোকে বলে তোমার যে মানুষটা মারা গেছিল সে আমাকেই বাঁচাতে গিয়ে মারা গেছিল, তাই জন্য আমি তার প্রতিচ্ছবি তোমার মধ্যে দেখতে পাই। গিজো বলে এটা কি সত্যি কথাই? তার মানে তুমি সেদিন সত্যিই আগুনের ওই বিল্ডিংটার মধ্যে ছিলে, ওই হাই স্কুলের ঘটনাটা কি সত্যি? কিন্তু এই পেপারসটাও দুমড়ে মুচড়ে ফেলে দেয়, বলে ঠিক আছে বিয়ে করার আগে বরং আমরা ভালোবাসাটা বাসি করি। এই বলেই ওকে কিস করে নেয় আর ওর হাতটা চেপে ধরে দাহাই। এরপরে ওরা দুজনকে কিস করতে থাকে।